পরদিন সকালটা মেহরিনের শুরু হলো এক অদ্ভুত অনুভূতি নিয়ে। ঘুম থেকে ওঠার পর থেকেই মেহরিনের মাথার ভেতর একটাই মুখ ঘুরপাক খাচ্ছে, অভ্র তালুকদার। গতকাল পর্যন্ত ছেলেটা ছিল শুধুই রাস্তার মাঝে দেখা এক হিরো। আর আজ আজ সে সম্ভাব্য পাত্র। কথাটা ভাবতেই মেহরিনের গা শিরশির করে উঠল। ইয়া আল্লাহ! এত তাড়াতাড়ি নাটকের প্লট টুইস্ট কেন আসে আমার জীবনে? নিজের মাথায় নিজেই চাপড় মারল মেহরিন। অন্যদিকে শিফা আর শাওন ইতোমধ্যেই তৈরি হয়ে বসে আছে। সকাল সকাল শিফা তৈরি হয়ে মেহরিনকে নিতে এসেছে, একসাথে যাবে বলে। বাড়ি তাদের পাশাপাশি। ছোট্টবেলা থেকে দুবান্ধবী একসাথে যাওয়া আসা করত স্কুল কলেজে, আর এখন ভার্সিটিতে। নিচে নেমেই মেহরিন দেখল দুজনের মুখে অদ্ভুত হাসি। মেহরিন সন্দেহভরা চোখে তাকাল। তোদের হাসি দেখে আমার ভয় লাগছে। লাগারই কথা, চট করে বলল শিফা। কপাল কুঁচকে নিল মেহরিন। কেন? কারণ তোর হিরো এখন তোর পাত্র। শিফার কথা শেষ হতেই মেহরিন কুশন তুলে ছুঁড়ে মারল। চুপ! শাওন শিফা দুজন হেসে উঠল মেহরিনের বিরক্তি দেখে। তাদের হাসতে দেখে চোখ পাকিয়ে তাকাল মেহরিন। অতঃপর তিনজনই ভার্সিটির উদ্দেশ্যে বের হল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেহরিন মনে মনে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আজকে যেন ওই ছেলেটার সাথে দেখা না হয়। বাবা বলেছিল দেখা করতে আসবে, কিন্তু সেটা যেন না হয়। মেহরিন দোয়া পড়তে পড়তে হাঁটতে লাগল সামনের দিকে। কিন্তু পৃথিবীতে মেহরিনের দোয়া খুব কমই কবুল হয়। এই যেমন এখনই হল না। তারা ভার্সিটির দিকে হাঁটতে হাঁটতে কয়েক মিনিট পরই সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে নামল অভ্র। মুহূর্তেই মেহরিনের চোখ বড় হয়ে গেল। ইন্না লিল্লাহ! কি হল? শিফা জিজ্ঞেস করল মেহরিনকে। মেহরিন চোখজোড়া বড়বড় করেই অবিশ্বাস্য গলায় বলল, হিরো? কোথায়? সামনে। শাওন সামনে তাকিয়ে হেসে ফেলল। তোর ভাগ্য ভালো, আমার ভাগ্য ভয়ঙ্কর খারাপ। ফিসফিস করল মেহরিন। অভ্র ওদের দেখে ফেলেছে। মেহরিন সঙ্গে সঙ্গে নিজের ওড়না টেনে মুখের অর্ধেক ঢেকে ফেলল। তারপর শিফার পেছনে গিয়ে লুকানোর চেষ্টা করল। আমি নেই। কি? আমি অদৃশ্য? তুই গাধা! চুপ কর! মেহরিন নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করল। কিন্তু অভ্র ইতোমধ্যেই এগিয়ে এসেছে তাদের সামনে। ঠোঁটে ভদ্র হাসি ঝোলানো তার শিফার পিছনে মেহরিনকে আড়াল হতে দেখে ক্রূর হাসল পুরুষটি। নিরেট গলায় বলল, আসসালামু আলাইকুম। শিফা আর শাওন সালামের উত্তর দিল। তারাও সালাম দিল ভদ্রগলায়। মেহরিন দেয়ালের দিকে তাকিয়ে রইল। যেন আশপাশে কেউ নেই। সে দেখতে পাচ্ছে না কাউকে। অভ্র হাসল তা দেখে। মেয়েটিকে সে অনেক আগেই ছবিতে দেখেছে। পরে আবার কালকে দেখল। কিন্তু কালকে তো মেহরিন কথা বলার সুযোগই দিল না। আর না অভ্র নিজের পরিচয় দিল। তবে কাল মেহরিনের বাবা মনোয়ার শেখের সাথে কথা বলেছে। সে মনোয়ার শেখ নিজেই দিয়েছেন মেহরিনের ভার্সিটির ঠিকানা। আর তাই তো বান্দা এসে হাজির। আপনি কি আজও আইসক্রিম খাচ্ছেন? মেহরিন চমকে তাকালো অভ্রের কথায়। অভ্রের চোখে মৃদু দুষ্টুমি খেলা করছে। মেহরিন কাশি দিয়ে বলল, না। ওহো, আজকে বিস্কুট খেয়েছি। শাওন মুখ চেপে ধরল। অভ্র হেসে ফেলল মেহরিনের কথায়। আমি অভ্র। জানি। জানেন? জি। কিভাবে? মেহরিন বুঝল বিপদ হয়েছে। বিয়ের কথা তো তোলা যাবে না। তাই দ্রুত কথা ঘুরিয়ে বলল, বাংলাদেশের সবাই জানে। কপাল কুঁচকে নিল অভ্র। আশ্চর্য কণ্ঠে শুধাল, আমি কি সেলিব্রিটি? হতে পারেন। চট করে বলে দিল মেহরিন। অভ্র এবার সত্যিই মজা পাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে আচ্ছা, কালকে ধন্যবাদটাও ঠিকমতো নিতে পারিনি। সমস্যা নেই, এখন নিন।
আর আপনার নাম? বলবো না। শিফা সঙ্গে সঙ্গে কনুই দিয়ে ঘুঁতো মারল মেহরিনকে। এ সময় অভদ্রতাম করার কোন মানেই হয় না। শিফার ইশারা বুঝে মেহরিন গলা খাঁকারি দিল। ভদ্রভাবে বলল, মেহরিন। সুন্দর নাম। আপনার মতোই আপনার নামটাও কিউট। মুহূর্তেই বিব্রত হয়ে পড়ল মেহরিন। কি বলবে তা বুঝে উঠতে পারল না। এমন সময় দূর থেকে একটা কালো গাড়ি ধীরে ধীরে এগিয়ে এলো তাদের কাছাকাছি। পুরোটা না এসে মাঝপথে থেমে গেল। গাড়ির ভেতরে বসেছিল আদ্রিয়ান। আজ তার মেজাজ এমনিতেই ভালো না। ভার্সিটিতে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ তার দৃষ্টি রাস্তার পাশে গিয়ে থামল। আর পরের মুহূর্তেই মুখ শক্ত হয়ে গেল মেহরিনকে দেখে। মেহরিন দাঁড়িয়ে আছে। আর তার সামনে একজন অচেনা যুবক। তারা কথা বলছে। ছেলেটার মুখে হাসি। মেহরিনও উত্তর দিচ্ছে ছেলেটার কথার বিপরীতে। আদ্রিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। স্টিয়ারিংয়ে ধরা হাতের শিরাগুলো ফুলে ফেঁপে উঠল। ঘাড় বাঁকালো পুরুষটি। আর সঙ্গে সঙ্গেই মট করে শব্দ হল তার কাঁধে। আদ্রিয়ানের চোখের দৃষ্টি তখন জ্বলন্ত কয়লার ন্যায় রূপ ধারণ করল। যেই কয়লাতে সুস্পষ্ট ফুটে উঠেছে মেহরিনের ছবি। আদ্রিয়ানের ঠোঁটের কোণায় বাঁকা আর তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। ধারালো দৃষ্টি ফালা ফালা করতে লাগল রমণীর কায়া। আদ্রিয়ান মেহরিনের থেকে দৃষ্টি সরিয়ে তা স্থাপন করল পাশের যুবকটির পানে। কয়েক মুহূর্ত হাস্যরত যুবকটির পানে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে হাসল পুরুষটি। শক্ত হাতের মুঠোয় নিজের চুল খামচে কালচে ঠোঁট জোড়া নাড়িয়ে বিড়বিড় করে আওড়াল, অভ্র তালুকদার। দিস ইজ নট ফেয়ার মাই ফাকিং বাস্টার্ড, দিস ইজ নট ফেয়ার। ছোট্টবেলা থেকে আমি যেটা চাই সেটাতে ভাগ বসিয়েছিস তুই, বাট এবার সেটা হবে না। কজ আদ্রিয়ান চৌধুরী আর সেটা বরদাস্ত করবে না। হাতের মুঠোই শক্ত করে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে সেখান হতে চলে গেল আদ্রিয়ান চৌধুরীর ব্ল্যাক মার্সিডিজটা। অন্যদিকে অভ্র তালুকদার মেহরিনের সাথে কথা বলার মাঝখানেই ঘুরে তাকাল। ধুলো উড়িয়ে যাওয়া গাড়িটার পানে তাকিয়ে ক্রূর হাসল যুবক। কপালে স্লাইড করতে করতে আওড়াল, জানোয়ার একটা। ভার্সিটিতে পৌঁছেই সরাসরি নিজের কেবিনের দিকে পা বাড়াল আদ্রিয়ান। তার মুখভঙ্গি এতটাই কঠোর আর গম্ভীর ছিল যে সামনে পড়া কেউই সাহস পেল না কোনো প্রশ্ন করতে। বরং একনজোর তার মুখের দিকে তাকিয়েই সবাই নিঃশব্দে সরে দাঁড়াল পথ ছেড়ে। করিডোর জুড়ে এক অদ্ভুত চাপা নীরবতা নেমে এল। স্টাফ থেকে শুরু করে ছাত্রছাত্রী, যারা আদ্রিয়ানকে চিনত, তারা সকলেই বুঝতে পারল আজ তার মেজাজ সুবিধার নয়। আদ্রিয়ান অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। দীর্ঘ পদক্ষেপে হেঁটে গিয়ে নিজের কেবিনে প্রবেশ করল সে। এমনিতেই এই ভার্সিটিতে তার আলাদা গুরুত্ব রয়েছে। কারণ তার বাবা, আশিক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের অন্যতম অংশীদারদের একজন। তাছাড়া নিজের ব্যক্তিত্ব, কঠোরতা আর কর্তৃত্বপূর্ণ আচরণের কারণেও আদ্রিয়ানকে সবাই সমীহ করে চলে। তাই তার রাগান্বিত মুখ দেখে কারো পক্ষেই সামনে গিয়ে কথা বলার সাহস হল না। বরং সবাই শুকনো ঢোক গিলে দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করল। আদ্রিয়ান প্রথম ক্লাসে ঢুকতেই ছাত্রছাত্রীরা বুঝে গেল আজ পরিস্থিতি সুবিধার না। সাধারণত আদ্রিয়ান কঠোর, আজ ভীষণ। আজ ভয়ঙ্কর তার রূপ। ক্লাসের মধ্যেই একটা প্রশ্নের ভুল উত্তরে মোট ৭ জনকে দাঁড় করিয়ে রাখল আদ্রিয়ান। পুরো ক্লাসে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাসও নিতে ভয় পাচ্ছে। অন্যদিকে মেহরিন বসে আছে শেষ বেঞ্চে। মাথা নিচু তার। আজকে কেন যেন বারবার মনে হচ্ছে ঝড় আসছে, কিন্তু কি হচ্ছে তা বুঝে উঠতে পারছে না। ক্লাসের মধ্যেই একবার আদ্রিয়ানের চোখে চোখ পড়েছিল তার। তবে তার জ্বলন্ত দৃষ্টিতে এক সেকেন্ডও টেকেনি মেহরিন। বরং সেকেন্ডের ব্যবধানে চোখ ফিরিয়ে গুটিসুটি মেরে বসে আছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই দ্রুত বেরিয়ে গেল। মেহরিনও বসা হতে উঠে দাঁড়াল। তখনই শিফা বলে উঠল, মেহু আয়, আজকে ফুচকা খাবো। আমি শাওনকে ডাকি।
শিফা রুম থেকে বেরিয়ে সেকেন্ড ইয়ারের ক্লাসের দিকে এগিয়ে গেল শাওনকে নিতে। অন্যদিকে ফুচকার কথা শুনে মেহরিনের চোখ চকচক করে উঠল। শিফাকে যেতে বলে ব্যাগ গুছিয়ে বের হল মেয়েটা। করিডর ধরে হেলেদুলে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে আওড়াল। টেনশন সাইডে রেখে ফুচকার মজা নেই মেহু। আগে খাওয়া তারপর দুনিয়া। মেহরিন গুন গুন করতে করতে তিনতলা ভবন থেকে নামতে লাগল। ঠিক তখনই আগের বারের ন্যায় হুট করেই কারো শক্ত হাতের থাবা বসল তার মেইলি কোমরে। মেহরিন চমকে উঠল। তীব্র ব্যথা অনুভূত হল সরু কোমরে। চোখজোড়া বন্ধ করে নিল মেয়েটা। অন্যদিকে পুরুষালী শক্ত হাতের থাবা তখন তার কোমরে আরও গাঢ় হয়ে উঠল। বাতাসের গতিতে তাকে টেনে অন্ধকার আচ্ছন্ন একটা ফাঁকা রুমে প্রবেশ করল আগন্তুক। মেহরিনের বুকটা ধক করে উঠল। ভয়ে ঘাম ঝরল কপোল বেয়ে। নাজুক দেহখানা নুয়ে পড়ল। মেহরিন জোরে শ্বাস টানল। সেই সাথে নাসারন্ধ্রে প্রবেশ করল পারফিউম এর কড়া ঘ্রাণ। মেহরিন আতঙ্কে খামতে ধরল আগন্তুকের শক্ত বাহু। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখ মেলে তাকাল মেয়েটা। তবে দেখতে পারল না কিছুই। শুধু কানে বাড়ি খাচ্ছে গাঢ় নিঃশ্বাসের শব্দ। মেহরিনের হৃদয় লাফিয়ে উঠল। কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বলল, কে? ইটস মি সুইট হার্ট। হিসহিসিয়ে কথাটা বলল আগন্তুক। আর এদিকে হুট করেই মনের সমস্ত ভয় উধাও হল মেহরিনের। মাথাটা গরম হয়ে গেল আচানক। দাঁতে দাঁত পিষল রমণী। আবার তুই? আগন্তুকের বাহু হতে হাত সরিয়ে আচমকা হিঁটু তুলে আঘাত করল স্পর্শকাতর স্থানে। আগন্তুকের মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এল। আউচ! মা গো! হারামজাদা একটা! সেদিনের মতো আবারও আমাকে ভয় পাইয়ে দিতে এসেছিস? তোর তো সাহস কম নয় রে জাউরা বেড়া। নে, তোর পটল থেতলে দিয়েছি। দাঁতে দাঁত পিষে কথাখানা বলেই তীব্র রাগে ফুঁসতে লাগল মেয়েটা। অন্যদিকে মেহরিনের অতর্কিত হামলায় আগন্তুকের অবস্থা নাজেহাল হয়ে পড়ল। তীব্র ব্যথায় কুঁকড়ে গেল পুরুষটি, চোখে পানি আসার উপক্রম। চোখমুখ লাল হয়ে গেল আচমকা। নিঃশ্বাস খিঁচে অন্ধকারের আড়ালেই হেলে পড়ল পুরুষটি। সাথে মেহরিনের বা যে ভাষার গালি তার মাথায় আগুন ধরিয়ে দিল। নিজেকে খানিক ধাতস্থ করে দাঁতে দাঁত চেপে বলল, শালি শ্বশুরের নেংটা হয়ে জন্ম নেওয়া বাচ্চা, আমি তোর ওই হিজড়া শাওন নয় রে, আমি আদ্রিয়ান চৌধুরী। আর তুই পটল থেতলে দেসনি, তুই তোর ভবিষ্যৎ থেতলে অন্ধকার করে দিয়েছিস। শাওনের বদলে আদ্রিয়ানের কর্কশ কণ্ঠে ভরকে গিয়ে মেরে গেল মেহরিন। চোখজোড়া বড় বড় হয়ে গেল তার, এমনি বড় যে দেখলে মনে হবে এখনই তা কোটর হতে বেরিয়ে আসবে। স্ট্যাচুর মতো অন্ধকারেই থমকে দাঁড়িয়ে রইল সে। অন্যদিকে আদ্রিয়ান চোখ বন্ধ করে বেঞ্চে হেলে পড়ল। জানোয়ারের বাচ্চা একটা। দয়ামায়া কিচ্ছু নাই শরীরে। মেহরিন কাঁপতে লাগল ভয়ে। আদ্রিয়ান তাকে কেন এভাবে এখানে টেনে এনেছে তা আর ভাবার সময় পেল না। তীব্র ভয়ে ঘামতে লাগল মেয়েটা। হাত তুলে ঘাম মুছে কাঁপা গলায় শুধাল, ইয়ে মানে স্যার আপনি? হ্যাঁ, আমি। তোর বলা যা উড়া বেড়া। মেহরিনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে। ইয়া আল্লাহ! সে এক পা পিছিয়ে গেল। অন্যদিকে আদ্রিয়ান ব্যথায় কুঁকড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমারও তোর দুজনেরই ভবিষ্যৎ শেষ করে দিয়েছিস। আমি আসলে। চুপ! স্যার, আমি তো ভাবছিলাম। উফ, চুপ কর! আমি জানতাম না। চুপ করতে বলেছি। আমি দেখি। কি দেখবি? আঘাতটা। কথাটা বলেই মেহরিন সত্যি সত্যি অন্ধকারের মধ্যে হাতড়ে সামনে এগিয়ে গেল। আদ্রিয়ান আতঙ্কিত হয়ে ছিটকে 3 হাত দূরে সরে গেল। এই এই থাম! কোথায় লাগছে স্যার? খবরদার সামনে আসবি না। কিন্তু আপনি তো কাঁদার মতো শব্দ করছেন। আমি কাঁদছি না। একটু আগেই তো মা গো বললেন। ওটা রিফ্লেক্স ছিল।
মেহরিন আবারও এক পা এগিয়ে গেল। আমি একটু চেক করি। কি চেক করবি? যেখানে লেগেছে। ইয়া আল্লাহ! আদ্রিয়ান চোখজোড়া বড়বড় করে নিল। ঠোঁটে হাত দিয়ে এবার সত্যি সত্যি দেয়াল ঘেঁষে আরো দূরে সরে গেল সে। তুই আর এক পা সামনে আসলে আমি জানালা দিয়ে লাফ দিব। আর তোকে কুত্তা দিয়ে দৌড়ানি খাওয়াব। মেহরিন শুকনো ঢোক গিলল আদ্রিয়ানের রাগ দেখে। মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছে, মেহু, আজ তোর জীবন শেষ। আদ্রিয়ান দেয়ালে হেলান দিয়ে অনেক কষ্টে দাঁড়িয়ে বলল, মেহু, আজকে তোকে আমি। বাকিটা আর শোনা হল না মেহরিনের। কারণ তার আগেই মেহরিন ঘুরে দাঁড়িয়েছে দরজার পানে। ইয়া আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। চিৎকার করে এক দৌড়ে দরজার দিকে ছুটল সে। এই, দাঁড়া! আদ্রিয়ানের গর্জন ভেসে এলো পেছন থেকে। মেহরিন আরও জোরে দৌড়াল। দাঁড়া বলছি। পারব না। মেহরিন! আম্মা গো! করিডোরে বের হয়েই প্রায় উড়ে চলল সে। এদিকে আদ্রিয়ান কষ্ট করে 2 কদম এগিয়ে এসে থেমে গেল। মুখ বিকৃত করে ফিসফিস করল, শ্বশুরের বাচ্চা নয়, এটা তো জানোয়ারের বাচ্চা। তারপর আবার ব্যথা অনুভব হতেই চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠুকল। আমি শিক্ষা দিতে গিয়েছিলাম। দীর্ঘশ্বাস ফেলল আদ্রিয়ান। অতপর ফের বলল, উল্টো নিজেই শিক্ষা নিয়ে ফেললাম। আর অন্যদিকে মেহরিন 3 তলা থেকে নামতে নামতে শুধু একটাই দোয়া পড়তে লাগল, হে আল্লাহ, আজকে যেন স্যার আমাকে খুঁজে না পায়। কালকে যেন আমাকে চিনতে না পারে। পরশু যেন আমাকে ভুলে যায়। আর যদি সম্ভব হয়, স্যারকে 2 দিনের জন্য বিদেশ পাঠিয়ে দাও। কথাটা বলেই সিঁড়ি বেয়ে এমন গতিতে নিচে নামল, যেন পেছনে আদ্রিয়ান না, পুরো পুলিশ বাহিনী ধাওয়া করছে। ফুচকার স্টলের সামনে এসে আচমকা শিফার উপর হামলে পড়ল মেহরিন। শাওনের মুখ হা হয়ে গেল তা দেখে। শিফা বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। মেহরিন হাঁপাতে হাঁপাতে শিফার হাত ধরে টানতে লাগল। চল এখান থেকে। আমাদের বের হতে হবে। শিফা চোখমুখ বিকৃত করে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আরে আগে খেতে দে। কেন তাড়াহুড়ো করছিস? কারণ থেতলে দিয়েছি। কপাল কুঁচকে গেল শিফার। সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি থেতলে দিয়েছিস? পটল থেতলে দিয়েছি। এখন পটলের মালিক আমায় খুঁজছে। সামনে পেলে বিসমিল্লাহ বলে কুরবানি দিয়ে দিবে। শাওন আশেপাশে তাকাল। কপালে ভাঁজ ফেলে বলল, এখানে পটল পেলি কই মেহু? মেহরিন শিফাকে টেনে সামনে নিয়ে যেতে যেতে আওড়াল, পেয়েছিলাম এক জায়গায়। তোর ভেবে অন্যেরটাতে লাথি মেরেছি, এখন থেতলে গেছে মেইবি। আমার কি দোষ বল? নিষ্পাপ আমিটা কি জানতাম ওটা তুই নয়, ওটা ওই খাটাস।